আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা তাদের জীবনে একটা অন্ধকার দিক দেখেছেন, কিন্তু সেই অন্ধকার থেকে তাদের নিজেদের চেষ্টায় এবং মনের জোরে আলোর পথে ফিরে এসেছেন। আজও আমরা তেমনই একজনের সঙ্গে কথা বলবো। নেশা বা ড্রাগের নেশা এই শব্দবন্ধ শুনলেই আমাদের মনে একটা আশঙ্কা, একটা ভয়, একটা বিরূপ মনোভাব অনেক সময় তৈরি হয়। রচনা বইতে পড়েছি ড্রাগের নেশা সর্বনাশা। অনেক সময় অনেক মানুষের জীবন বা অনেক পরিবার নষ্ট হয়ে যায় এই নেশার কবলে পড়ে। অনেকে ফিরতে পারেন না সেই একটা চোরাবালির মতো পথ থেকে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সেই নেশার টানে পড়েও তারা নিজেদের আলোর পথে ফিরিয়ে আনতে পেরেছেন। তেমনই একজনের সঙ্গে আজ আমরা কথা বলবো। প্রীতম কুণ্ডু আজ আমাদের সঙ্গে আছেন ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। প্রীতমকে স্বাগত জানাই। প্রীতম, কোথায় থাকা হয়? শ্যামনগর। জন্ম থেকে ওখানেই? বড় হয়েছে, পড়াশোনা সবকিছু ওখান থেকে। প্রীতমের বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, মা আর বাবা। বাবা কি এখন? উনি এক জায়গায় কাজ করতেন, বিগত 1-1.5 মাস হচ্ছে উনি এখন আপাতত কিছু করছেন না, বয়স হয়ে গেছে। মাও গৃহবধূ? হ্যাঁ। আমরা জানি যে এই যে নেশার জগতে পা দেওয়ার একটা শুরু থাকে এবং সেটা হয়তো তুলনায় কিছুটা কম ক্ষতিকর বা সেরকম কোনো একটা জিনিস দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে অন্যদিকে যাওয়া হয়। তোমার এই যে কোনো একটা নেশার জিনিস দিয়ে শুরু, সেটা কোন বয়স থেকে মোটামুটি? আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে আমার আর কি শুরু হয় আর কি। প্রথমবারের জন্য আমি ট্রাই করি, আমি তখন সিগারেট ট্রাই করেছিলাম, কৌতূহলের জায়গা থেকে প্রথমবারের জন্য ট্রাই করা। তারপর কয়েকদিন করলাম, ওটা কয়েকদিন করার পর তখন ওটা ভালো লাগছে না, তখন ইচ্ছা হলো যে নতুন কিছু একটা, অন্য কিছু ট্রাই করবো। একটার পর একটা আমি কন্টিনিউ করে গেছি। একটা তো বোধহয় সঙ্গী বা সেরকমও দরকার হয়। সেটা কি বন্ধু বান্ধবদের যে পরিসরটা ছিল সেখানেও এটা একটা? হ্যাঁ, ওই সময়টাতে একসাথে 4টে বন্ধু মিলে আড্ডা মারা মানেই হচ্ছে সবাই একটা কিছু করব। সেটা বাড়িতে কি প্রথম দিকে টের পেয়েছিল? না, প্রথম দিকে যেহেতু সেরকম পরিমাণে করতাম না, চেষ্টা করতাম আমি যেটা করছি সেটা আর 5 লোক না জানুক, বা সেটা আমি যেখানে করছি তার বাইরেতে না, ওই জিনিসটা মেনটেন করতাম একদম শুরুর দিকটাতে। সেই সময় কেউ জানতে পারে, বাড়ির লোক বা কেউ। আচ্ছা, এবারে ধরো তোমার এই একটা নেশাদ্রব্য থেকে অন্যটায় যাওয়া এবং শেষ পর্যন্ত আমরা যাকে সিনথেটিক ড্রাগ বলি বা যেগুলো সবচেয়ে ক্ষতিকর, বা সেইটা যখন শুরু হলো তখন প্রথম দিকটা কেমন ছিল? সেটাও তোমার আশেপাশে স্কুলে বা বাড়ির লোকজন তাদের সঙ্গে যে তোমার কথাবার্তা বা ব্যবহার, তাতে কোনো পরিবর্তন এসেছিল? হ্যাঁ, অবশ্যই। আমি জবের থেকে আস্তে আস্তে ওই সিগারেট থেকে মদ, তারপর থেকে আর একটু উপরে যখন আমি শেষ পর্যায়ে, আমি বলছি শেষ 3-4 বছর যখন আমি প্রথম এই নেশাটা ধরি, যেটা কথা বলছেন, প্রথম দিনে বা প্রথম 1 মাসে আমার সেরকম ভাবে কোনো সমস্যা হয়নি। কারণ প্রথম এরকম ছিল, আমি 1 সপ্তাহে 1 বার খেতাম, তারপর ওটা 1 সপ্তাহে 2 বার 3 বার, এইভাবে আস্তে আস্তে বাড়ছিল। এবার যত আস্তে আস্তে বাড়ছে তত আমার এই জিনিসগুলো তো খুব কস্টলি হয়, তাই না? আমি যখন খাওয়া শুরু করেছিলাম তখন যে দামটা ছিল, আজকের দিনে সেই দামটা 3 ডবল হয়ে গেছে। কিন্তু সেই সময়ও দামি এলাকার মধ্যে ওটাই পাওয়া যেত। তো যখন আমার টাকা পয়সা ক্রাইসিস শুরু হলো, তখন আমাকে নানা রকম উল্টো পাল্টা কাজ, বাড়িতে মিথ্যে কথা বলা, সবসময় একটা আমার মতো করে থাকা। প্রথম দিকটায় তোমার এমনি বাড়ির যে হাত খরচ বা সেগুলো থেকে? হ্যাঁ, ওখানে তো প্রথম দিকে তো খরচাটা খুবই কম ছিল। প্রথম দিকে তো আমার তো কোয়ান্টিটিতে কম লাগছে, ফলে খরচটাও কম। কিন্তু এটার যে একটা যোগাযোগও লাগে, এই যে যারা ড্রাগ পেডলার বা যারা এগুলো বিক্রি করেন তাদের যোগাযোগ পাওয়াটা, সেটাও কি ওই বন্ধুদের একটা যে? হ্যাঁ, আমি প্রথমবারের জন্য আমি জানতাম এটা ফোনে বা ভিডিওতে বা কোনো যেরকম ওয়েব সিরিজ হয় না, ওয়েব সিরিজে তো এখন এগুলো ওপেনলি দেখানো হয়, তখন আমি দেখেছিলাম যে সাবস্টেন্সটা, ওটা বলে একটা বস্তু আছে পৃথিবীতে, এটা আছে আমাদের মধ্যে। তো আমি জানতাম না ওটা কিভাবে করে বা কোথা থেকে এটা পাওয়া যায়, কারণ এটা তো সহজলভ্য নয়। খোলা বাজারে তো পাওয়া যায় না। খোলা বাজারে আপনি পাবেন না। তো আমি
এক জায়গায় গিয়ে আমি করতাম নেশা। আমি সেখানে ভোরবেলা গিয়ে একদিন গেছি নেশা করতে, আমার ভালো লাগতো একা একা বসে আমি করবো নেশাটা। তো আমি গেছি সেখানে দেখছি মানে কয়েকজন ওটা ইউজ করছে, তো আমি দেখে বুঝতে পারিনি তারা ওটা ইউজ করছে। এবার যেহেতু আমাদের এলাকাতে ছিল, তারা অন্য পাড়ার থেকে এসছে, মানে একটা জঙ্গল মতো ছিল, তারা সেখানে বসে নেশা করছিল। তো আমিও তাদের গিয়ে জিজ্ঞেস করি কি এটা, তো তখন তারা আমাকে বলে, এবারে আমার যে মানে ভেতরে একটা কৌতূহল যে এটা আমি শুনেছিলাম, আমি জানি এটা হয় কিছু একটা, তাহলে এটা আমিও একবার দেখি না ব্যবহার করে, এটা মানে কেমন হয়, জিনিসটা কি নেশা হয়, আমিও তো নেশা করছি, এটা কি আলাদা সেটাতে। তারা আমাকে কিন্তু না করেছিল যে ভাই এটাগুলো করিস না, আমরা ছাড়তে পারছি না। না না এরকম কোনো ব্যাপার না, আমি এরকম মানে কত করলাম, আবার করে ছেড়ে দিলাম, মানে যেটা হয় আর কি। আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং প্রসেস আমাকে বলছে কোনো ব্যাপার না। তো আমি প্রথম দিন করলাম, করার পরে আমার বেশ ভালো লাগলো। মানে একটা সাবস্টেন্স থেকে অন্য সাবস্টেন্স, মানে যখন আমি যাচ্ছি তখন কিন্তু মানে আমাকে সেটা আরেকটুখানি বেশি আনন্দ দেবে, মানে এটা অন্যরকম, মানে আপনি মানে বলে ফিলিংসটা মানে এক্সপ্রেস করা যাবে না। তো আমার খুব ভালো লাগলো আর কি। তখন থেকে আমি মানে ওদের সাথে কন্ট্যাক্ট বানানো শুরু করলাম, বা আস্তে আস্তে ওদের সাথে খেতে খেতে আমিও মানে ওদের সাথে গিয়ে জায়গাটার খোঁজ নিলাম, পরিচিতটা হয়ে গেল, এইভাবেই মানে পরিচয় আর কি। সেটা তখন মোটামুটি স্কুল যেমন চলছে আর কি। আচ্ছা, আমি তখন এইচএস পাস করিনি। আচ্ছা বেশ, তখন তুমি বুঝতে পারছিলে যে একটা কিছু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ অন্য নেশার থেকে এইটাতে যে হচ্ছে, কারণ অন্য নেশাতে আমি ওই নেশাগুলো করেও সমাজের আরো যে অ্যাক্টিভিটি আছে, বা আমার ফ্যামিলির কিছু কাজকর্ম, বা আমার ফ্যামিলির প্রতি যে মানে দায়িত্ববোধটা, তখন আমার সোচ্চার ছিল কোনো একটা জায়গার থেকে। কিন্তু জবের থেকে আমার জীবনে এই নেশাটা আসলো, আমার সকালে ঘুম থেকে উঠে আমার একটাই ডেস্টিনি বা লক্ষ্য, যে এই টাকাটা আজকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। সবকিছুই করে নিয়েছি প্রায়, যেসব খারাপ কাজ হয় আর কি, মানে বাড়ির থেকে টাকা চুরি, মার কোনো সোনার গয়না নিয়ে সেটাকে বন্ধক দিয়ে দেওয়া বা বেচে দেওয়া, সাইকেল বিক্রি করে দেওয়া, ঠিক আছে, মানে এইসব কাজকর্মগুলো আমি সবকটা করতে বাধ্য হয়েছি। মানে সেই সময়টা এরকমই হয়ে গেছিল না, মানে আমি করে ফেলতাম। মানে এটাই বোধহয় নেশার সবচেয়ে ভয়ঙ্কর দিক, যে ভালো মন্দের তফাৎ করার বোধটা, মানে কোনো জ্ঞান থাকে, মানে তখন আমার একটাই উদ্দেশ্য, আমাকে খেতে হবে ব্যাস, ওইটাই। এবার ওটার জন্য পারিপার্শ্বিক আমাকে বাধ্য এই কাজগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, কারণ প্রতিদিন 1,500 টাকা মানে মিনিমাম আমার লাগবেই। মানে মোটামুটি আমি যখন 1 বছর আমি ইউজিং করে নিয়েছি, 1 বছরের পর থেকে তখন মানে এটা এমন হয়ে গেছিল, অল্প খেলে মানে আমার হতো না কিছু, মানে আমার গায়ে এখনো মনে আছে আমার ব্যথা করতো, মানে মনে হচ্ছে মানে কি বলবো, গায়ের ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে, মানে গায়ের চামড়ার ওপর না, চামড়ার ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে, মানে মনে হচ্ছে পায়ের উপর দিয়ে অনেক কিছু মানে বেরিয়ে যাচ্ছে, এরকম মানে এত শরীরে কষ্ট হতো, আমায় করতে হতো। আমি একটা সময় মানে করতাম হচ্ছে আনন্দের জন্য, যে একটু আনন্দ করবো, আজকে একটা অকেশন এনজয় করবো। আমি শেষ দিকে আর এনজয়টা করতে পারতাম, বাধ্য হয়ে একটা বাধ্যবাধকতা চলে এসেছে। এবার যখন তুমি এই একটা এক্সট্রিম পর্যায়ে আছো, তখন বাড়ির লোকেরা মানে প্রতিক্রিয়া তাদের কেমন হয়েছিল? প্রতিক্রিয়া বলতে মানে প্রথমবারের জন্য তো মানে আমার বাবা একটা মানে যেটাতে ইউজ করতাম, মানে সেটাকে পান্নি বলা হয় আর কি, তো ওটা আমার ব্যাগ থেকে পায়, তো আমাকে জিজ্ঞেস করে মানে যে কি এটা ব্যাপার, কারণ আমাদের বাবা মারা তো এইসব জিনিস নিয়ে তাদের সেরকম ভাবে কোনো ইস্যু নেই, কিন্তু আবার সন্দেহ করেছিল এটা অন্য কিছু হবে হয়তো, কারণ সে কলকাতায় চলাফেরা করে, কোনো জায়গায় দেখেছে, তার সন্দেহ হয়েছিল। বাট আমি বলেছিলাম না, এটা সেরকম কিছু নয়, তুমি ছেড়ে দাও, রেখো না এসব। তো তারপরে যেটা হয় আর কি, কোনো জিনিসই চাপা থাকে না। তো তারপরে একদিন মানে আমাকে ধরে নিল হাতে নাতে, আমি খাচ্ছিলাম রাত্রেবেলা ঘরে বসে, মানে দরজাটা লক করেছিলাম, ছিটকানিটা মানে এতটাই মানে বিয়ারাতে ছিলাম, মানে এতটাই আমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল, আমি কোথাও একটা গেছিলাম সেদিনকে, তো ফিরে আমি মানে আর জামা প্যান্ট খুলিনি, আমি ওইভাবেই মানে আমার ঘরে ছিটকানিটা মেরেছি, ছিটকানিটা মানে ফলস হয়ে গেছে। তো এরকম মা দরজাটা খুলেছে, আমি হাতে নাতে সেদিনকে আমি ধরা পড়ে গেছি। তো তারপরে মানে যেটা হয় আর কি, বাড়িতে আমার একটা কান্নাকাটি বা একটা, আমি বললাম কোনো ব্যাপার আমি ছেড়ে দেবো, আমি আর সুযোগ আমি ছেড়ে দেবো। তো তারা ভেবেছিল তো ঠিক আছে ছেড়ে দেবে, হয়তো ভুলটা বুঝতে পারবে, কিন্তু সেরকম ভাবে আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি আর কি। সেই অবস্থায় তুমি এমনি স্কুলে পড়াশোনা করছো, তখন উচ্চ মাধ্যমিক দিলে, আস্তে আস্তে উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময় কি পড়াশোনা করেছিলে? আমি ডিপ্লোমা করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আমি মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। তারপর যখন কলেজে আসলাম, মানে কলেজেও একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার, বাট কলেজে এই নেশাটা সেরকম ভাবে হতো না, সেরকম ভাবে মানে প্রচলন ছিল না এই জিনিসটা, অতটা এক্সট্রিম পর্যায়ে মানে আমি আমার কলেজ লাইফে আমি দেখিনি। কলেজে এই জিনিসটাকে আমি সেরকম ভাবে মানে প্রকাশ করিনি। অবশ্যই আমি মানে ফার্স্ট ইয়ারের পরে আমি মানে কলেজে খুব কম যেতাম, আমার এরকম মানে সেমিস্টারে আমার মানে অ্যাটেন্ডেন্স 10%, আচ্ছা 12%, 15%, আমি কলেজ যেতাম না, মানে আমি বাড়ির থেকে কলেজের নাম করে বেরোতাম, তো মানে কোন একটা জঙ্গলে বা মানে কোন একটা মানে ইসেতে গিয়ে সেখানে বসে নেশা করছি, একটা ব্যাপার।
এইটা মোটামুটি কত বছর চলেছিল এই পর্যায়টা? আমার মোটামুটি ইউজিং হচ্ছে প্রায় 6 বছর, টানা 6 একদম বছর টানা 6 মোটামুটি। বছর। তার মাঝে হয়তো 1-1.5 মাস আমার একবার মানে একটুখানি শরীর খারাপ হয়েছিল, সেই কারণে 1-1.5 মাস বন্ধ ছিল। এই সময়টায় তোমার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে কেউ বিষয়টা, সেটা বন্ধু হতে পারেন বা শিক্ষক, স্থানীয় কেউ হতে পারেন, পাড়ার কেউ হতে পারেন, বা বাড়িতে কেউ বুঝিয়েছিল যে এটা কতটা ক্ষতিকর হতে পারে বা কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, আমার নিজের বাবা মা বুঝিয়েছিল, আমার নিজের কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা আমার খুব কাছে, যারা ভালো চায়, তারা বুঝিয়েছিল। এবং আমার কিছু বন্ধু বান্ধব সেই সময় ছিল যারা ভালো চাইতো, তারাও নেশা করতো অকেশনালি কোনো একটা দিন, বাট এই নেশাটা করতো না। তারা আমাকে কোনো লাভ হয়নি, কারণ সেই সময়টা মানে আমার মাথার চিন্তা ভাবনা এবং আমার দৃষ্টিভঙ্গি একটা এরকম জায়গায় চলে গেছিল, আমার তখন কে কি বলছে বা কে আমাকে দেখে আমি বুঝতে পারতাম যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার লোকরা আমাকে জাজ করছে, তারা সব বুঝতে পারছে, আমি ভাবতাম হয়তো কেউ কিছু বুঝতে পারছে না। আমি মনে করতাম না আমাকে দেখে কি করে বুঝবে, আমার মুখ থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না বা আমি তো কোথাও মানে পড়ছি না, তো আমি তো সুন্দর রাস্তায় হেঁটে যাচ্ছি, কিন্তু আমার চোখে মুখের মধ্যে সে ছাপটা রয়েছে যে আমি কোনো খারাপ নেশা করছি। তো আমাকে অনেকেই বুঝিয়েছিল, বাট সেইভাবে কোনো কাজ হয়নি, মানে আমি চেষ্টা করিনি বোঝার। সেই সময় মাথার পরিস্থিতি একটা এমন জায়গায় চলে গেছিল, তখন আমার মানে কেউ কিছু বললে আমার ভালো লাগতো না, আমাকে যে বলতো আমি তার থেকে সরে আসতাম। আমার মনে হচ্ছে ও বেশি বলছে, ও বুঝতে পারছে না আমার সমস্যাটা কোথায়। এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে সেটা নেশার টাকা জোগাড় করার জন্য হোক বা নেশাগ্রস্ত অবস্থায় সেই বিচার বোধটা না থাকার জন্য হোক, অপরাধের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। তুমি বললে কিছু ঘটনা যে টাকা জোগাড় করার জন্য বাড়ি থেকে করা হয়, তো সেটা আরো বড় ভাবে কোনোভাবে তোমাকে আঘাত করতে পারে, সেরকম কোনো ভাবনা এসেছিল? না, সেরকম কোনো ভাবনা ওই মুহূর্তে আমার আসেনি। তখন মাথা এবং শরীর আমার মধ্যে এত কষ্ট হচ্ছে, মানে মানসিক এবং শারীরিক যন্ত্রণা একসাথে। তখন আমার কাছে একটাই, আমি কতক্ষণে জিনিসটা নেব বা টাকা বা সেটা কোনো জিনিস হয় সেটাকে নিয়ে বিক্রি করব, এবং যেই টাকাই পাই, আমার এরকম হয়েছে আমি সোনার জিনিস যেটা দাম হয়তো 30-40 হাজার টাকা, আমি সেটা খুবই কম দামে বিক্রি করে দিয়ে চলে এসেছি। তখন আমার কাছে মানে জাস্ট সেদিনের টুকু হলেই, মানে যাতে কালকেরটা কি হবে সেইটা নিয়ে ভাবতাম না কখনো। মানে আমার কাছে হয়তো অনেক টাকা কোনো একটা জায়গা থেকে পেয়েছি বা কোনো একটা জায়গা থেকে আমি কিছু করে টাকাটা আমার কাছে এসছে, আমি হয়তো একটা চিন্তা ভাবনা করে একটা কোয়ান্টিটি নিয়েছি, আমি এই কদিন খাবো, বাট ওটা আমার 1-2 দিন বেশি থাকতো না। মানে যতক্ষণ আমার কাছে রয়েছে আমি ঠিক আছে, আমি কালকে আবার জোগাড় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আমি অনেক উল্টোপাল্টা কাজ, ভুলভাল কাজ বাড়িতে, কি কোনো জায়গায় বাড়ির বাইরেও, মানে কোনো আত্মীয় বাড়িতে গেলে তারা টাকার জিনিসগুলোকে তারা সরিয়ে রাখতো আমার থেকে, বা আমার বাড়িতে কোনো আত্মীয় আসলো তাদের মানি ব্যাগটা বা কোনো জিনিস সেটাকে তারা সরিয়ে রাখতো। মানে কি বলবো, মানে আমি অটোমেটিক্যালি না করে ফেলতাম, আমার না হয়ে যেত অটোমেটিক। আমার মনে হয় চোখের সামনে টাকা দেখলে মনে হতো যে এই টাকাটাতে এতটা খাওয়া যাবে, মানে এতটা আমি আনন্দ করতে পারবো, আমার ভালো হবে, আমি করে ফেলতাম, আমি ইনস্ট্যান্ট করে ফেলতাম। মানে ওইটা নিয়ন্ত্রণটা ছিল না, মানে ভাবতাম না যে এটা আমি আমার বাড়ির থেকেই করছি বা অন্য লোকের আত্মীয়রও করছি, এটা যদি সে জানতে পারে আমার তো মান সম্মান যাবে, সাথে সাথে আমার বাড়িরও মান সম্মান যায়, বাড়ির লোককেও তারা দুটো কথা হয়তো আমার জন্য শুনিয়ে দিতে পারে, তারা যেখানে কিছু করছে না তারপরও তারা কথা কেন শুনবে। এই যে চিন্তা ভাবনাগুলো, এখন যেরকম কোনো কিছু করার আগে 10 বার ভাবি যে এই রাস্তাটা ক্রস করলে কি হতে পারে, সেটাকে ভেবে নি, তারপর আমি সেই ডিসিশনটা নিয়ে যেটা আমি করবো কিনা। সেটা আমার একটাই উদ্দেশ্য যে যত বেশি পরিমাণে আমি করতে পারবো নেশাটা আমার তত ভালো। না, আমি চাইতাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নেশা, আর রাত্রেবেলা যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমোই ততক্ষণ পর্যন্ত আমার নেশা, এটাই আমার উদ্দেশ্য ছিল, একমাত্র ধ্যান জ্ঞান। হ্যাঁ, তো মোটামুটি একটানা 6 বছর এরকম চললো। তারপর সেটা কি তুমি নিজেই সিদ্ধান্ত নিলে যে না এবার ফিরতে হবে, মানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না? হ্যাঁ, মানে এই 6 বছর ইউজিএর মধ্যে শেষ 3 বছরটাই পুরো একা হয়ে গেছিলাম। মানে সেই সময়টা আমার আর কাউকে ভালো লাগতো না, না বাড়ি কোনো লোকজন, মা বাবা, আমার কোথাও যেতেও ইচ্ছা করতো না। মানে বাড়ির কোনো যদি প্রোগ্রাম হতো আমার বাড়ির লোক একা চলে যেত, কারণ আমি সেখানে গেলেও এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম না। আমি মানে বেশিরভাগ সময়টা থাকতাম হচ্ছে একা আমি আর আমার নেশা। ঠিক আছে, আমার ওটাই ভাল লাগতো। মানে আমার মানে যদি বাড়ির লোক বলতো আমরা কাল বা পরশু আমরা এখানে যাচ্ছি, আমি খুশি হতাম খুব, যে আমরা মানে বেশ বাড়িটা ফাঁকা। অন্য সঙ্গে মানে বাড়িতে বাবা মা থাকলে আমি সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছি, বাথরুমে গিয়ে আমি 1 ঘন্টা বাথরুম দরজা বন্ধ করে ওখানে নেশা করছি, তো তারা আমাকে নক করতো। আমার সেটা না মানে বিরক্তি ফিল হতো যে আমাকে কেন সমস্যা করছে। শেষ 3 বছরটা আমি পুরো দুনিয়ার থেকে আলাদা হয়ে গেছিলাম। আমি মানে বাড়ির থেকে বেরোতাম জিনিসটা আনার জন্য, ব্যাস ওইটুখানি। ঠিক আছে, মানে এরকম আমার কয়েকটা পুজোও গেছে যে আমি মানে কোথাও ঘুরতে যাইনি, আমি সকালে বেলা বেরিয়েছি, আমি আমার জিনিসটা কালেক্ট করেছি, আমি বাড়িতে চলে এসেছি, আমি সারাদিন বাড়িতে। এই সিদ্ধান্তটা হচ্ছে এরকমই হতে হতে একটা দিন সন্ধ্যেবেলা আমি বাড়িতে খুব তুখার ঝামেলা করি। মানে বাড়ি থেকে আমাকে টাকা দেবে না, তারা দিয়ে এসছে এতগুলো বছর, বা আমি তো এর মাঝখানে
কিছু এক কাজও করেছিলাম। তো কোনো রকম ভাবে হয়েছে, এবং শেষ 2 বছর মানে যখন লকডাউনটা পড়লো আর কি, তখন কাজটা আমার বন্ধ হয়ে যায়। আমি একটা মানে পার্লারে কাজ করতাম, তো সেখানে কাজটা বন্ধ হয়ে যায়। আমি পুরো বাড়িতে যখন বসে যাই, কোনো সোর্স অফ ইনকাম নেই, বাট আমি নেশা করে যাচ্ছি, ডেলি 1-1.5 হাজার টাকা নেশা করে যাচ্ছে। তো একটা সময় তারাও মানে আর পারছে না দিতে, মানে তো তারা কোত্থেকে যোগান দেবে। তো মানে মারাত্মক ঝামেলা হয় বাড়িতে আমার সাথে আমার মায়ের, মানে একটা মানে খুব বাজে পরিস্থিতি বাড়িতে তৈরি হয়ে যায়। মানে সেটা প্রতিদিনই হতো, এটা মানে শুধু সেদিনই হয়েছিল, বাট সেদিনকে জিনিসটা হয়তো হওয়ার ছিল। হওয়ার পরে আমি আমার জিনিসটা আনতে এবং আমি চলে আসি বাড়িতে, এবং আমি দেখছি আমি একটা ঘরে বসে আছি, আমি একটা ঘরে বসে আমি করছি না আমার নেশাটা, এবং আমার মা ওই ঘরে বসে কাঁদছে এবং সেটা শুনতে পাচ্ছি। এবং সেটা শুনে আমি যতক্ষণ না আমি আমার নেশাটা করেছি আমার মধ্যে কোনো ফিলিংস ছিল না, কাঁদছে কাঁদুক, কোনো ব্যাপার না, আমাকে আমার নেশাটা করতে হবে। বাট আমি যখন ওটা খেয়ে নিলাম, আমার যখন নেশা হয়ে গেল, তখন আমার মানে চোখ থেকে অঝরে জল বেরোচ্ছে। মানে আমি নিজেকে প্রশ্ন করছি আমি কি করছি। এর আগেও আমার যখন আমি রাত্রেবেলা ঘুমোতাম, মানে পুরো আমার হয়ে গেছে নেশা, আমি একদম পুরো নেশায় মত্ত। মানে নিজেকে প্রশ্ন করতাম যে আমি কি করছি, কালকের থেকে আর করবো না, যা হয়ে গেছে কালকে থেকে আমি আর করবো না। কিন্তু ওই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে শারীরিক যারা যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাকে করতে বাধ্য করতো। মানে আমি শেষের দিকে আমি মানে প্রথম দিকে যেটা আনন্দে বা শান্তিতে নেশাটা আমি করছিলাম, আমি শেষ দিকে আমি করতে পারতাম না, মানে কষ্টে নেশা করতাম। মানে আমার আর পারছি না, মানে একটা দেয়ালে পিঠ থেকে গেছে। তো সেই সময় তার কিছুদিনের মধ্যে মানে একটা চলে না যে আমি কি এটা বাড়িতে বলবো যে আমি পারছি না, আমাকে একটা আমার সাহায্য করো, কিভাবে বলবো। মানে তখন মানে মনের মধ্যে এত মানে প্যাচ হয়ে গেছে না কতগুলো বছরে, মানে আমি নিজের বাবা মাকে একটা কথা খোলাখুলি বলবো, সেই যে মানে একটা মানে কনফিডেন্সটা আমার মধ্যে নেই। কিন্তু অবশেষে সেই সাহসটা সঞ্চয় করে, সেই সাহসটা কিছু করার ছিল না আমার, কারণ আমার বাড়ির লোকের কাছে এই যে আমার ট্রিটমেন্ট সেন্টার বা রিহাব এর কোনো আইডিয়া ছিল না। তারা আমাকে অন্যরকম ভাবে মানে বিভিন্ন ধরনের পাউডার জাতীয় ওষুধ, এগুলো পরে জেনেছি। আমাকে মানে সেটা আমরা শুনবো যে তুমি যে নেশা মুক্তি সেইটার কথা আমরা শুনবো পরের পর্বে। আমরা শুনছিলাম প্রীতমের কথা, প্রীতম কুণ্ডু, নেশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। আজ প্রীতমের সঙ্গে কথা এই অবধি। আমরা পরবর্তী পর্বে শুনবো প্রীতমের আলোয় ফেরার গল্প। গত পর্বে আমরা শুনেছি প্রীতম কুণ্ডুর কথা, তার নেশার কবলে পড়া এবং সেখান থেকে যে কিভাবে তিনি ঘুরে দাঁড়ালেন তার মনের জোর এবং অন্যান্য পরিবারের সকলের সহায়তায়, সেই কথা আজ আমরা শুনব। প্রীতম, তুমি বলেছিলে গত পর্বে যে একটা সময় যখন শারীরিক কষ্ট, মানে সেই প্রথম দিকে নেশাটা একটা আনন্দের জন্য ছিল, কিন্তু পরে বাধ্যবাধকতা থেকে সেই কষ্ট থেকে মুক্তি পেতে নেশা সেই রকম জায়গায় পৌঁছেছিল। তো সেইটা কিভাবে পরিবারের সদস্যদের তুমি খোলাখুলি বলতে পারলে যে তোমার সাহায্য দরকার? অনেকবার ভেবে অনেকবার মানে বলতে গিয়েও জিনিসটাকে আমি খোলাখুলি ভাবে এক্সপ্রেস করতে পারিনি। তো তারা আগে অনেকবার চেষ্টা করেছিল, মানে বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে বা পাউডার জাতীয় কিছু আয়ুর্বেদিক ওষুধ, কোনো লাভ হয়নি। মানে আমি ছাড়িনি নেশাটা আর কি। আমার সাথে আমার মায়ের বন্ধুর মতো সম্পর্ক ছিল। তো আমি তাকে বলি যে আমি পারছি না, আমাকে এবার একটা ট্রিটমেন্ট সেন্টার বলে একটা জায়গা, আগে শুনেছিলাম আমার কিছু বন্ধু বান্ধবের মুখ থেকে যারা এরকম আমার সঙ্গে নেশা করতো এবং যারা এরকম সেন্টারে গেছে। আমিও তখন ভেতরে কি হয় ব্যাপার জানতাম না, আমি যেটুকুনি শুনেছিলাম। তো আমার একটা বন্ধুর কাছ থেকে আমি প্রথম পাই বার্তাটা যে এরকম একটা জায়গা আছে, তুই কিন্তু এখানে গিয়ে একবার চেষ্টাটা করে দেখতে পারিস, তুই তো পারছিস নেশাটা করতে। আর তো আমি সেটা বাড়িতে জানাই। তো বাড়িতে তো মানে প্রথমবার খুব একটু মানে ভয় পেয়ে ঘাবড়ে যায়, তাদের কাছে মানে কনসেপ্টটাই ক্লিয়ার নেই যে ওখানে কি হয়। তো তারা প্রথমে সেটা সম্মতি আমাকে দেয় না। আমাদের ওখানে এরকম একটা সংস্থা আছে, মানে যারা ডাক্তার দেখিয়ে জিনিসটাকে কিউর করার চেষ্টা করে। আচ্ছা। তো আমি সেখানে যাই এবং আমি যেদিন যাই সেদিনকে আমি সঙ্গে করে আমার যে নেশার বস্তুটা আমি পকেটে করে আমি নিয়ে গেছি। তো তিনি আমাকে ওষুধ দেন এবং দিনে প্রায় 10টা-12টা ওষুধ, মানে সকালে ঘুম থেকে উঠে 3-4টে ওষুধ আমি সারাদিন ঘুমোচ্ছি, আমি খাচ্ছি আর ঘুমোচ্ছি, মানে এতটাই ডোজ। কিন্তু সেটা বেশি দিন আমি কন্টিনিউ করতে পারিনি। অ্যাপ্রক্স 1 সপ্তাহ মতো আমি আমার যে সাবস্টেন্সটা ওটা থেকে আমি দূরে ছিলাম, কেন আমি সময় পাচ্ছিলাম না করা, আমি ঘুমোচ্ছিলাম, মানে এতটাই হাই পাওয়ার ওষুধ। তো একদিন কি মনে হলো যে ধুর ব্যাং ভালো লাগছে না, কি ওষুধ খাওয়াচ্ছে হচ্ছে না, আমি আবার নেশা করা শুরু করলাম। মোটামুটি 10-15 দিন আমি আবার কন্টিনিউ করলাম নেশা। প্রায় হবে না, আমি এইভাবে খোলা আকাশের নিচে যেখানে আমি কাছে
সবকিছুর অ্যাক্সেস রয়েছে, আমি পারবো না। আমার মধ্যে সেই সাহস বা সেই ইচ্ছা শক্তি বা সেই যে মানে ভেতরে একটা মানে মনের জোর যে সব থাকবে আমি তাও কিছু করব না, আমার দ্বারা সম্ভব নয়। বাড়িতে বুঝিয়ে বললাম যে দেখো দেখিনি, একটা চেষ্টা তো আমাকে করতে হবে, কারণ আমি তো এত বছর ধরে আমি জিনিসটা করে যাচ্ছি, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর পারছি না জিনিসটা করতে, শরীরও পারমিট করছে না। আমার ওয়েট হয়ে গেছিল 40 কেজি। আচ্ছা, পারছি না। সেই জায়গা থেকে বাড়িতে বলা, এবং আমি যেদিকে ভর্তি হয়েছিলাম প্রথমবার, যেই মানে বন্ধুটা আমাকে প্রথম এই বার্তাটা দেয় যে এরকম একটা জায়গা আছে, আমি তাকে নিয়ে গেছিলাম। প্রথমবার আমাকে বলে গেছিলাম যে আমি 15 দিনের জন্য ভর্তি হব। সেখানেও একটা মানে গল্প আছে, মানে আমি যেই বন্ধুটার সোর্সে আমি গেছিলাম সেই বন্ধুটাও কিন্তু সেম সাবস্টেন্স ইউজ করে। তো সেও একটা মানে সেখানে স্ক্যাম মতো করে দিয়েছে আর কি। মানে সে আমার বাড়ির থেকে 1 টাকা নিয়েছে, ওখানে 1 টাকা দিয়েছে, এবং আমি ওখানে থাকাকালীন আমাকে ওখান থেকে বের করে বলে আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসছে। এরকম একটা জিনিস হয়েছে। তো যখন আমি ভর্তি হই সেদিনকে মানে প্রচন্ড পরিমাণ নেশা করেছিলাম, মানে শেষ নেশাটা করছি, আর নেশা করব না এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তখন আমার বাড়ির ফোন নাম্বার আমি ওখানে সাবমিট করে দিই। আমার সেরকম ভাবে জ্ঞান ছিল না। তো তারা আমার বাড়িতে ফোন করে যে আপনার ছেলে এখানে তো অ্যাডমিট আছে, আপনারা দেখা করুন। বলেছে আমাদের এটা চার্জ আছে, এই হানাতেনা এই ব্যাপার। তখন বাবা বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি। তখন তারা বুঝতে পারে যে এটা পুরোটাই একটা গন্ডগোল। আচ্ছা, মানে যেও ভর্তি করে সে হয়তো বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে 2,000 টাকা দিয়ে 3,000 টাকা সে নিজে খেয়ে নিয়েছে। তার বাইরের লোক জানতে পারে, এবং বাইরের লোক যখন সেখানে দেখা করতে আসে তারা সেটাকে বুঝিয়ে 15 দিন থেকে 3 মাস, সেখান থেকে 6 মাস, সেখান থেকে 1 বছর, আমি 14 মাস টানা ওই ট্রিটমেন্ট সেন্টারে ছিলাম। বছরের মধ্যে যা যা ইভেন্ট হয়, ফেস্টিভ্যাল হয়, আমার ওর ভেতরেই কেটেছে। আমার 1 বছরের ট্রিটমেন্ট ছিল, তারপরের 2 মাস আমি স্বইচ্ছায় ছিলাম যে আমি আরো কটা দিন থেকে যাই, একটু নিজেকে পাকাপোক্ত করে আমি তারপর বেরিয়ে সমাজের সাথে খোলামেলা হয়ে মেশার চেষ্টা করবো। এই 14 মাসের লড়াইটা কতটা কঠিন ছিল? প্রথম 1 মাস আমি ঘুমোইনি, ওখানে ওষুধ দিত, বাট আমি এতটা কোয়ান্টিটিতে জিনিসটা আমি ইউজ করতাম, মানে ওষুধের ডোজটা আমার কাজ করতো না। আর ওই সময়টাতে যদি আমাকে হাই ডোজ ওষুধ দিত, আমার হার্ট অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থেকে। সেই কারণে মানে তারাও কিছু করতে পারছে না। তারা দেখছে আমি দিনের মধ্যে 20 বার 22 বার বমি করছি, খাচ্ছি না কিন্তু কিছু, আমি খাওয়ার মধ্যে খাচ্ছি ওই জল ভাত, নাম মাত্র 1 গ্লাস ভাত খাচ্ছি। রাত্রিবেলা আমি ঘুমোতে পারতাম না, 3টে, 3:30, 4টে, 4:30 জেগে থাকতাম, এবং আমি আবার সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠে, আমার আসতো না ঘুম। আর সারাদিন এই প্রথম 1 মাস আমার এরকম ভাবে কেটে গেল। প্রথম 15 দিন তো খুবই মানে কষ্ট কেটেছে, মানে আমি সুস্থ হয়ে বসতে পারছি না, মানে একটা জায়গায় সারা ঘাত তো মানে অসম্ভব ব্যথা করছে, মনে হচ্ছে না মানে আমার শরীরের ভেতরে যেন কিছু একটা হয়েছে, অসম্ভব ব্যথা। সে ব্যথা মানে বলে প্রকাশ করা যায় মানে, কখনো শীত লাগছে আমার, যেই গায়ে দিচ্ছে সে আবার পুরো সরাসরি ঘাম দিয়ে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আমার যেটা হয়েছিল প্রথম দিনকে পুরো ছিলাম নেশায়, সেদিনটা আমার কোনো কষ্ট হয়নি। তার পরের দিন আমি যখন বাথরুমে গেছিলাম, আমার মনে আছে আমি বাথরুমে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। আমার যখন সেন্স এসছে আমি তখন বিছানায় শুয়ে আছি। তো প্রথম 1-1.5 মাস আমার এরকম কেটেছে। তারপর আস্তে আস্তে আমি মেনে নিয়েছি যে আমাকে থাকতে হবে এখানে, কিছু করার নেই। আমি তো একা নয় ওখানে, আমার মতো আরো 20-22 জন রয়েছে। আমি আমারটা বলছি, তারা তারটা বলছে, বা যেটা মানে কি ঠিক আছে আমরা সবাই এখানে একসাথে আছি। বাট ওর ভেতর অনেক রকমের ক্লাস হতো, সকালে উঠে পেয়ার হতো, সবকিছু টাইম টু টাইম। সকালে এই টাইম উঠতে হতো, এই টাইমে প্রত্যেকে উঠবে, এই টাইমে ব্রাশ হবে, এই টাইমে বাথরুম, এই টাইমে সকালে ব্রেকফাস্ট, এবং তারপরে একটা ক্লাস, এরকম দিনে 7-8টা ক্লাস হতো। আমি কেন ভালো থাকবো, আমি কেন নেশাটা করবো না, বা আমি কেন নেশাটা করতাম এতদিন, আমি সেটা আমি কেন করতাম, ফার্স্টে তো আমাকে এটা জানতে হবে যে আমি সেটা কেন করছিলাম এতদিন। আরো সবাই করছে, আমি কেন অ্যাডিক্ট হলাম একটা, আমার মধ্যে এমন কি জিনিস আছে যে আমি নিজেকে অ্যাডিক্ট বলে স্বীকার করবো। এরকম মানে বিভিন্ন প্রোগ্রাম হতো, এবং অন্য জায়গার থেকে এইসব নিয়ে যারা আরো বেশি পড়াশোনা করেন তারাই আসতেন, ক্লাস নিতেন, এবং উনি একা আমি এক বসে কথাবার্তা বলা, একটা কাউন্সিলিং টাইপের, মানে আমি কি ভাবছি বা আমি করতে চাইছি। এরকম করতে করতে 3 মাস 6 মাস কেটে গেল। যেখানে থাকতাম সেখানে মানে পুরোটাই শিডিউল। আপনাকে যদি 2 পিস মাংস দেওয়া হয় আপনি 2 পিসই পাবেন, আপনি 3 পিস আপনি পাবেন না। ইভেন যে আলুটা পড়ছে ওটা আপনার জন্য একটাই বরাদ্দ, আপনি চাইলে পাবেন না। বা আপনি যে খাবারটা খাচ্ছেন ভাত, আপনি কম বেশি করতে হবে, যে আজকে মাংস বলে চাইলে পাবেন না, কালকে অন্য সবজি বলে আমি কম খাবো, সেম খেতে হবে, মানে পুরোটাই একটা মানে নিয়ম। এবার 6 মাস পর থেকে আস্তে আস্তে সেই সংস্থার যিনি সবার উপরে ছিলেন আর কি, তিনি যদি দেখেছিলেন, তিনি আমাকে একটু মানে ওই জায়গাটা থেকে তুলে নিয়েছে, আনলেন হচ্ছে অফিসে। আমি অফিসের কাজকর্ম করছি, আস্তে আস্তে টুকটাক বাইরে বের হচ্ছে, আমার কিছু একটা জিনিস আনতে দিচ্ছে, এটা আনতে ওটা আনতে দিচ্ছে। এবার মোটামুটি 8 মাস 9 মাসের মাথায় আমার ফ্যামিলির ছিল, সে মারা যায়।
আচ্ছা। তো আমি সেখানেও গেছিলাম, আমার তখন ট্রিটমেন্টে রয়েছে, আমি গেছিলাম এবং আমি চলে গেছি, মানে আমি কোনো রকম চেষ্টা করিনি আমি এখান থেকে মানে কোথাও একটা পালিয়ে যাবো। তো সেই কারণে তিনি আমাকে ছাড়তেন। আস্তে আস্তে 1 বছর হয়ে গেল, আমি 1 বছরের আবার একটা কেক কাটলাম, মানে আমাদের এখানে কেক কাটা হয়, আচ্ছা। যে আমি তো একটা মানে অন্য জীবন শুরু করলাম, একটা জীবন শেষ করে আমি একটা অন্য জীবন শুরু করলাম, তো কেক কাটা হয়। তো ওরকম একটা 1 বছরের কেকও কাটলাম। কেক কাটার পরে আমাকে যিনি ছিলেন ওখানকার হেড, কি করবি, এলাম আমি আর কদিন থাকি। তো আমি থাকলাম সেখানে 14 মাস মতো। তো এবার একটা জায়গায় থাকলে কি হয়, মানে সবার সাথে তো আমার মতের মিল হবে না। তো সেই জায়গার থেকে ওখানের কোনো এক কর্মী ছিল, তার সাথে আমার কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি হয়। তো আমি চলে আসি বাড়ি, যেহেতু আমার ট্রিটমেন্ট 1 বছরেই শেষ হয়ে গেছিল, আমি এমনি ওখানে সার্ভিস দিচ্ছিলাম বা ছিলাম, আমি আমার ইচ্ছাতে ছিলাম। তখন কি সেই আত্মবিশ্বাসটা ছিল যে এখন যদি আমি বাইরে যাই তাহলে আর সেই নেশার পথে ফিরবো না? আমার আরো কয়েকদিন থাকার ইচ্ছে ছিল, কারণ আমি তখন ওখানে বেশ ভালোই ছিলাম। আমি পুরো মানে একটা সময় আমি চলছি, শৃঙ্খলা ছিল জীবন, মানে জীবনের নিয়ম ছিল। আমি যে ক্লাসগুলো পেয়েছি, যারা আসছে নতুন, এবার আমি তাদেরকে সেই জিনিসগুলো জানাচ্ছি, ক্লাস নিচ্ছে তখন ওখানে, বেশ মানে জিনিসটা সুন্দর চলছিল। আমি চাইছিলাম আরো 3 মাস 4 মাস আমি থেকে আস্তে আস্তে এখান থেকে কোনো চাকরি বাকরির খোঁজ করে আমি এখান থেকে জিনিসটা আমি কন্টিনিউ করতে, আস্তে আস্তে আমি তার বাড়ি যাবো। বাড়ি তো আমাকে একদিন যেতেই হবে, কিন্তু ওই যে বললাম একটা ব্যক্তির সাথে আমার কিছু বিষয় নিয়ে একটা মানে মতান্তর হয়, তো সেখানে আমি একটা সিদ্ধান্ত নিই আমি আর থাকবো না। এটা কেন হয়েছে, কারণ হচ্ছে মানে যখন আমি নেশা করতাম তখন আমার মধ্যে কিন্তু ফিলিংস বা আমার মান সম্মান বোধ পুরোটাই চলে গেছিল। যখন আমি নেশা যখন ছাড়লাম তখন কিন্তু আমার মান সম্মান বোধ জিনিসটা কিন্তু আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। তো তখন যদি কেউ আমাকে আঘাত করে বা আমাকে যদি কোনো খারাপ কথা বলে দেয় দুটো লোকের সামনে, তো সেটা আমার গায়ে লাগবে এবং সেটা গায়ে লাগা স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে আমি বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে এসে আমি তারপরও 1-2 দিন আমি ঠিকঠাক ছিলাম, কিন্তু আমার মাথায় আবার কি হলো, আমি মনে করলাম যে এতদিন তো করিনি, একটা দিন করি, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। মানে আমি এতদিন যেগুলো শিখেছিলাম সেগুলো পুরোটাই ছিল হচ্ছে মানে আমি শুনেছি, পড়েছি, বুঝেছি, মানে আমি সেগুলোকে আমার জীবনে প্র্যাকটিক্যালি যে আমি অ্যাপ্লাই করব, সেই প্রয়োগটা কিভাবে করতে হবে সেটা আমি শিখিনি। একটা লং প্রসেস 14 মাসের মধ্যে যে আমি কতগুলো দিন আমি ওখানে ইনভেস্ট করেছি। তারপরে আমি যখন মানে ইচ্ছা হলো নেশা করার, আমি তখন নিজেকে একটা অজুহাত দিলাম, এতদিন তো খাইনি, আজকে খেলে কেউ বুঝবে না। আমি আবার নেশা করা শুরু করি। আমি টানা 1 সপ্তাহ, মানে আমি 1 সানডে থেকে আরেক সানডে মতো নেশা করতে করতে বাড়িতে আমার প্যাটার্ন, মানে আমার চলা ফেরা, আমার উঠা বসা দেখে তারা বুঝতে পেরে যায় যে আবার নেশা করছে। বাড়ির থেকে ফোন করে দেয় ওখানে, তারা বলে যে ঠিক আছে ওকে আরো কয়েকটা দিন নেশা করতে দিন। ওই 1 সপ্তাহ মতো আমি নেশা করেছিলাম। তো এরকম একটা দিনে রাত্রি 10:30 পৌনে 11টা বাজে, আমি নেশা করছি। নেশা করতে করতে উঠে আমি বাথরুমে কোনো একটা কিছু করতে গেছি। তো হঠাৎ করে দেখছি আমার দরজায় নক হচ্ছে এবং যে হেড ছিলেন নাম ধরে ডাকছে। আমি তো ঘাবড়ে গেছি আর কি, যে এ কি করে জানলো, এ তো জানার কথা নয়, কারণ আমি ঘরের মধ্যে নেশা করছি, বাড়ির থেকে আমি চেয়ে টাকা নিচ্ছি না, অন্য জায়গার থেকে টাকা রাখা, সেখান থেকে আমি টাকাটা তাদেরকে না বলে নিচ্ছি, জানার কথা নয়, কিন্তু এদিকে সবাই সব জানে, আমি এটা বুঝতে পারছি না। তো আমার তো মনে হয়েছিল যে এক কাজ করি, আমার তো পিছনে একটা দরজা আছে, আমি খুলে পালিয়ে যাই। কিন্তু তখনও যেহেতু আমি মানে আমার ওই সাবস্টেন্সটা ইউজ করার সময়টা বেশি দিন হয়ে যায়নি, কোনো একটা বোধ শক্তি আমার মধ্যে কাজ করছিল যে আমি তো ভুল করছি, আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি জেনে শুনে ভুলটা করি। তাহলে যখন এরা এসছে দেখি না একবার কি বলে। আমি অনেকবার পিক আপ করতে গেছি, মানে কাউকে বাড়ির থেকে আনতে গেছি, নক ফক করে না, মানে বাড়ির লোকের সাথে পুরো মানে কথাবার্তা থাকে, তারা চিটকেটে খুলে দেয়, সে শুয়ে থাকে বসে থাকে, তাকে আমরা চ্যাংদোলা করে, যেটাকে বাংলা কথায় বলে, তুলে নিয়ে যাওয়া হয়। তো ওটা খুলে দিলাম এবং তারা এসে আমাকে দেখে বুঝতে পেরে যে আমি এখনো নেশা করছি বা আমি ওই মুহূর্তে নেশা করে আছি। তারা আমাকে বললো যে আমি বললাম যে দেখো আমি কালকে চলে যাব, কারণ হচ্ছে তখনও আমি যে জিনিসটা করি আমাকে সেটা তখনও রয়েছে। আমার মনে হচ্ছে যে আমি এটা করে আমি তারপর যাব। মানে একটা নেশা করে নিলে মাথার পরিস্থিতি এতটাই খারাপ, মানে আপনি তখন কত বছর বা কতদিন আগে নেশামুক্ত ছিলেন বা সেই সময় আপনাকে কি শেখানো হয়েছে, মাথার কাজ করে তখন এইটুখানি করে আমি তোমার চলে যাবো, আমাকে যখন যেতে হবে। তো তারা অনেকবার বলার পরে আমি যখন দেখলাম যে এরা আমাকে জোর করে নিয়ে যাবে, বাজে সিন ক্রিয়েট হবে, বাড়ার লোক জানবে, তাই আমি ঠিক আছে আমার কাছে একটু আছে, আমি এটা খেয়ে নিই, আমি তারপর যাচ্ছি। তারা সেটা সম্মতি দেয় এবং আমি সেটা খেয়ে তাদের সাথে যাই। আমি সেবার 3 মাস ছিলাম। ওই 3 মাসে আমার সাথে বাইরের সামনে দেখা করতে আসেনি। আমার বাবা একবার এসেছিলেন দেখা করতে প্যানজামা দেওয়ার জন্য। একবার মায়ের সাথে কথা হয়েছিল, তাই মাকে বলেছিলাম যে দেখো এবার আর ওরকম আগের বারের মতো 1 বছর রেখো না, আমার খুব কষ্ট। এবার জিনিসটা কি হচ্ছে, এবার যখন আমি সেন্টারে গেছি, একই সেন্টারে
আমি গেছি দ্বিতীয়বার। আমি যাদেরকে একসময় ক্লাস নিয়েছি বা যাদেরকে বলেছি তোরা এটা কর ওটা কর, আর মানে ওই সেন্টারের ভেতরে আপনার কাজটা আপনাকে করতে হবে, আপনাকে রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, আপনাকে বেড করতে হবে, বেড তুলতে হবে, মানে আপনার যে কাজকর্মটা আছে, আপনি যে ঘরটায় থাকছেন ওটাও মানে 3-4 মিলে ভাগ করে ঝাড় দেওয়া, পরিষ্কার করা সবকিছু হয়। একজন ক্যাপ্টেন থাকে, সে করায়। আমাকেও সেম জিনিসগুলো ফেস করে, মানে আমি এটা তো মানতে পারছি যে আমি যাকে হয়তো বাড়ির থেকে নিয়ে এসেছি এবং আমি যাকে একসময় ক্লাস দিয়েছি যে এটা এরকম, সে আজকে আমাকে বলছে ঘরটা পরিষ্কার কর বা এটা কর ওটা কর সেটা কর। তো সেই সময়টা আমার শারীরিক কষ্ট সেরকম ভাবে হয়নি, কারণ যেহেতু আমি 1 সপ্তাহ আবার ইউজ করেছিলাম, সেই সময়টা হয়েছিল আমার মানসিক কষ্ট যে আমি কি করলাম। আমি সবকিছু জেনে সবকিছু সুযোগ পেয়েও এই 14 মাসের যে একটা জার্নি সেইটা আমি একবারে নষ্ট করে ফেললাম। তো একটা মানে খুব মানসিক কষ্টে ভুগছিলাম আমি আর কি। সেম ওরকম রাত্রে আমার ঘুম আসতো না। আগের বার শারীরিক কষ্ট আসতো না, এবার আসতো না হচ্ছে মানসিক কষ্ট। আমি ভাবতাম যে আমি কি করলাম, কেন করলাম। আমি বাড়িতে বলেছিলাম, ফোনে এবার কথা হয়েছিল যে আমাকে এবার তাড়াতাড়ি নিয়ে যেও, আমি পারছি না থাকতে, আমার খুব কষ্ট হচ্ছে। তো তারা হয়তো কোনো জায়গা থেকে আমাকে বিশ্বাস করতে পারেনি, যেহেতু আমি প্রথমবার একটা রকম কাজ করেছিলাম। তো তারা আমাকে নিয়ে যায় না, এবং আমি 3 মাসের পর থেকে আমি জানতাম যে আমাকে এখানকার মালিক যদি আমাকে আগেও ছেড়েছিল, এইবারও আমাকে সে ছাড়বে, এটা মাথায় চলছিল। এবং 3 মাসের পরে 2-3 বার ছেড়েও ছিল। সেই সময়টা মিনিমাম বুদ্ধিটুকু ছিল যে আমাকে একটা মানুষ বিশ্বাস করে ছেড়েছে, ভরসা করছে, আমি তার ভরসাটাকে আমি কি ভাঙবো, ভাঙাটা আমার উচিত হবে। এই করে করে আমি 2-3 বার বাইরে বেরিয়েও আমি আবার চলে এসেছি। যখন আমি বেরোচ্ছি আমি তখন ভাবছি আমি করবো, যখন চলে আসছি আবার যখন বেরোবো তখন আমি সত্যি চলে যাবো। এরকম একটা থট প্রসেস মাথার মধ্যে চলছে দীর্ঘদিন ধরে। এরকমই কোনো একটা দিন আমি ঠিক করে নিয়েছি, এবার যখন আমি আর পারছি না, ওখানকার অ্যাটমসফিয়ারটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে হচ্ছে না, মানে আমার আরো যেন আমার খারাপ দিকে চলে যাচ্ছে আমার মানে চিন্তা ভাবনা, মানে বুদ্ধি মাথা, মানে আমার উপর তো রাগ হচ্ছে, সঙ্গে যে আমার আছে মা বাবার উপর আমার রাগ হচ্ছে যে আমার কথাটা কেন শুনলো, আমায় কেন এখানে ফেলে রেখেছে। তো এরকম আমি একদিন ঠিক করলাম যে এবার আমি বেরিয়ে যাব, আর আমি পারছি না। তো সে আমাকে হাতে টাকা দিয়ে বলে এটা একটু নিয়ে আয়। তো আমি আর ফেরত যাই না, আমি পালিয়ে যাই। আমার বাড়ি শ্যামনগর, আমার কলকাতাতেও এক আত্মীয়ের বাড়ি আছে। আমি জানতাম যে আমি যদি শ্যামনগর চলে যাই তারা আমার বাড়ি চেনে, তারা আমাকে আবার নিয়ে চলে আসবে। যেহেতু আমার কাছে কিছু টাকা ছিল, সে আমাকে একটা জিনিস কিনতে টাকা দিয়েছিল, তো আমি সেই টাকাটা নিয়ে আমি কলকাতায় চলে আসি এবং এসে বাড়িতে ইনফর্ম করে দিই যে আমি এখানে চলে এসেছি, আর কিছু করো না, আমাকে একটা সুযোগ দাও। যদি আমি আবার নেশা করে নিই তাহলে তো তোমাদের কাছে অপশন তো আছেই, তোমরা তো জেনে গেছো যে কি করতে হবে তোমাদেরকে। তো সেদিনকে দুপুরবেলা 1:30-2 নাগাদ আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম, এবং আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেখানে আমি ভাবছি যে আমার এর পরের মুভটা কি হবে, আমি কি আবার নেশা করব। কারণ আমার মধ্যে প্রচুর রাগ ছিল সেই সময়টাতে, আমাকে বাড়ির লোক কেন রেখে দিল। আমি করে নিয়েছি ঠিক আছে, আমি তো বলছিলাম যে আমাকে একটা সুযোগ দিতে, এটা আমি আমার দিক থেকে ভাবছিলাম। তো আমার মাথায় সেই সময় চিন্তা এসেছিল যে আমি আবার নেশাটা করি, আমার ভালো লাগছে না। কিন্তু ওই যে বিগত 3 মাসে যে এফেক্টটা না, ওটা আমার মনে একটা কোনো জায়গাটা দাগ কেটে গেছিল যে আমি যদি আবার নেশাটা করি আবার ওখানে যেতে হবে, আমি আবার পিছিয়ে পড়বো। ওখানে যাওয়াটা বড় কথা নয়, ওখানে গেলে তো আমি বেঁচে গেলাম, আমি মরেও যেতে পারি। আমি দেখলাম যে না, আর আমি নেশাটা করবো না, অন্য কোনো রাস্তা আমাকে দেখতে হবে। তো আমাদের বিভিন্ন স্কুল যেগুলো আছে, স্কুলে সন্ধ্যেবেলা করে 1 ঘন্টা 15 মিনিট মিটিং হয়, মানে আমরা যারা অ্যাডিক্ট আছি, যারা আজকের দিনে ভালো আছি, কলকাতা তো বিভিন্ন জায়গায় হয়, শ্যামনগরে হয়, ব্যারাকপুরে হয়, কাঁচরাপাড়ায় হয়, কল্যাণী, মানে অনেক জায়গায় মোটামুটি মিটিং হয় আমাদের। তো মানে সেখানে মিটিং এর কনসেপ্টটা হচ্ছে, মানে আমাকে বলবে যে ভাই তুই এক কাজ কর, তুই একটু একা বস, নিজেকে প্রশ্ন কর, তুই আমাদের সাথে আড্ডা মার, চ একটু চা খাই, চ একটু কফি খাই, চ একটু এখান থেকে ঘুরে আসি। তো মানে আমার জীবনের সমস্যা আছে, আমি মানুষ একটা, আমার জীবনে সমস্যা আসবেই, কিন্তু তাই বলে যে আমাকে নেশা করতে হবে এটা কোনো পদ্ধতি। সেই জন্য আমরা ওইখানে আমরা একে অপরের সমস্যা শুনি, এবং আমাদের জীবনের যে একটা অভিজ্ঞতা থেকে আমরা তাকে আমরা সাহায্য করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যাতে আমার তরফ থেকে আমি কাউকে সাহায্য করতে পারি। আজকে আমার যে কটা বন্ধু বান্ধব আছে তারা প্রত্যেকে অ্যাডিক্ট, এবং তারা কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর ওটার থেকে দূরে আছে। আমার 2 বছর 1 মাস সম্পূর্ণভাবে নেশা থেকে দূরে আছে। এখনো কি কখনো কখনো কোনো ভয় হয় যে ভবিষ্যতে ওরকম কোনো একটা দুর্বল মুহূর্তে আবার ফিরে যেতে পারো বা এরকম? হ্যাঁ, সেই আতঙ্কটা থাকাটা আমার মধ্যে জরুরি, দরকার। আমি আবার করে ফেলতে পারি, এই যদি ভয়টা না থাকে আমি অনেক কিছু করে ফেলবো, তাই না? আজকে আমি নেশা করছি না, বাট আমি যেখানে নেশা সেখানে গিয়ে আড্ডা মারছি, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো এতদিন নেশা করছি না, আমার জন্য নেশাটা নয়, আমি এটা মানে মন থেকে আমি মেনে নিয়েছি। পরের যে 3 মাসের যে ট্রিটমেন্টের মধ্যে যে মানসিক কষ্টটা আমাকে বুঝিয়ে দিয়েছে ভাই এই জিনিসটা আমার জন্য নয়, আমি আনন্দ আরো অনেকভাবে করতে পারি। বর্তমানে পেশাগতভাবে তুমি কি করছো? বর্তমানে পেশাগতভাবে আমি 1 টাকায় জব করছিলাম, আপাতত ছেড়ে দিয়েছি। আমি চেষ্টা করছি আমাদের অঞ্চলেই, আমি যেরকম একটা ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি ছিলাম, আমি সাহায্য পেয়েছি কিছু মানুষের, আমিও চাইছি একটা সেরকম ট্রিটমেন্ট সেন্টার। কারণ আমাদের অঞ্চলে কিছু ট্রিটমেন্ট সেন্টার আছে কস্টলি, একটা ট্রিটমেন্ট যদি হয় মোটামুটি ধরুন 10 থেকে 12 হাজার টাকা দিয়ে
স্টার্টিং, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে না। আমি চাইছি যে কিছু কমে যদি কিছু মানুষের সাহায্য করা যায়, তো আমি সেই দিকে এগোচ্ছি। অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আমরা শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। শেষে একটাই জিনিস জানতে চাইবো যে এই অনুষ্ঠান যারা শুনছেন, হয়তো তাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা এই নেশার কবলে আছেন এখনো, তাদের জন্য কি বলতে চাও? আমি তাদের জন্য এটাই বলতে চাই যে আপনি যদি মনে করে থাকেন যে এটা আপনার কোনো সমস্যা নয়, বা আপনি আজকে করছেন কালকে এটা করবেন না, বা এটা আপনার জীবনে সেরকম ভাবে কোনো এফেক্ট বা ইম্প্যাক্ট ফেলবে না, আপনি যেটা ভুল ভাবছেন। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে হ্যাঁ আমার সত্যি ক্ষতি করছে, তাহলে আপনি সাহায্য চান। এখন আশেপাশে অনেক এরকম ট্রিটমেন্ট সেন্টার, রিহাব হয়ে গেছে, বা অনেক সংস্থা আছে যেখানে আপনি যদি চান ট্রিটমেন্ট নিতে, সেখানে টাকা লাগে না। আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, এবং প্রথমে বোধহয় পরিবার বা শুভানুধ্যায়ী যারা আছে, হ্যাঁ আগে আপনি জানান যে আমার এই সমস্যাটা হচ্ছে। আমার মতে এটা থেকে যত তাড়াতাড়ি ফিরে আসা যায় ততই আপনার মনে করেন এটা আপনি করছেন বা আমি করছি, যেই করুক না কেন তার তো ক্ষতি হচ্ছেই সব দিক থেকে, শারীরিক, মানসিক, একটা স্পিরিচুয়ালিটি লস হয়ে যায় মানুষের এই সময়টাতে। সে যখন একটা কোনো সাবস্টেন্সের উপর যখন সে তার করতে হবে একটা ব্যাপার চলে আসে, নৈতিক বোধটাও চলে যায়। হ্যাঁ, সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি ফিরে আসুন। ফিরে আসাটা খুব দরকার, নাহলে আপনি তো শেষ হচ্ছেনই, সাথে সাথে আপনার পারিপার্শ্বিক যারা আছেন, আপনার মা বাবা বা আপনার সঙ্গে যাদের জীবন যুক্ত আছে, তারাও কিন্তু ধীরে ধীরে আপনার সাথে শেষ হয়ে যাচ্ছে। আমরা কথা বললাম প্রীতমের সঙ্গে, প্রীতম কুণ্ডু। নেশার ভয়ঙ্কর পথ থেকে তিনি ফিরে এসেছেন আলোর পথে। দুপর্ব ধরে আমরা শুনলাম তার কথা, তার লড়াইয়ের কথা। হয়তো এই ঘুরে দাঁড়ানোর কথা, এই লড়াই কাউকে অনুপ্রাণিত করবে, এটাই আমাদের আশা। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। প্রীতম কুণ্ডুর সঙ্গে ছিলাম আমি, দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।